আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই রাজনীতিতে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলা যায়। ঐকমত্য কমিশন তাদের সুপারিশ উপস্থাপন করেছে এবং সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই আলোচনার জন্য তিনজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম ঐকমত্য কমিশন, সেটি নিয়ে জনাব সরোয়ার তুষার একটু আপনার কাছ থেকে জানতে চাই। শুরুতেই যে ঐকমত্য কমিশনের সুপারিশে উল্লেখযোগ্য একটি উচ্চকক্ষ, 100 সদস্যের উচ্চকক্ষের সবারই ঐকমত্য ছিল, কিন্তু সেখানে উচ্চকক্ষে পিয়ারের ঐকমত্য ছিল না। বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, আরও কয়েকটি দলের ছিল, কিন্তু ঐকমত্য কমিশন সেটি সুপারিশ করেছে উচ্চকক্ষে পিয়ারের, যেটি আপনাদের প্রস্তাব ছিল, জামাতের সহ আরও কয়েকটি দলের ছিল। আরও এরকমের বেশ কিছু প্রস্তাব রয়েছে যেটি ঐকমত্য কমিশনের সনদে ছিল না, জুলাই সনদে, কিন্তু এখন প্রস্তাব এসছে। দিন শেষে কি যে আপনাদের বিজয় হলো এমন? আপনাকে ধন্যবাদ। আমাদের বিজয়ের প্রশ্ন না, এটা তো বাংলাদেশের জনগণের, যদি বিজয় মনে করেন তাহলে এটা বাংলাদেশের জনগণের বিজয়। আমি এখানে আপনাকে একটু শুধরে দিতে চাইবো যে উচ্চকক্ষ মানে এজেন্ডায় ছিল, পিআর ছিল না। ব্যাপারটা কিন্তু এরকম না। উচ্চকক্ষে পিআর এটা ছিল এজেন্ডা, আর বিএনপির 31 দফায় আছে উচ্চকক্ষ, সেটা বিএনপির দলীয় দাবি। কিন্তু কমিশন যে সকল প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে সেখানে ছিল এটা যে আমাদের এটা আপার হাউস লাগবে এবং আপার হাউস লাগবে পিআরে। বরং দলগুলো বলেছে যে যদি আপার হাউস পিআরে না হয় তাহলে আপার হাউসই দরকার নাই, এই ধরনের কথা এসেছে। এখন বিএনপির এখানে নোট অফ ডিসেন্ট ছিল, আপার হাউসে পিআর বিএনপি পক্ষে ছিল। নোট অফ ডিসেন্ট আছে, সেটা থাকতে পারে। বিএনপির অনেকগুলো মেজর বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তো মৌলিক সংস্কার বলতে আমরা যেটা বুঝি, এই কমিশন কাজ শুরু করেছে যে অনুমানের উপর দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তিটাকে আমরা নির্মূল করব। তো সেটা করার জন্য যে সকল বিষয় ম্যান্ডেটরি, সেটার মধ্যে একটা হচ্ছে সংবিধান সংশোধনের একচেটিয়া ক্ষমতা সরকারের কাছ থেকে, মানে এটা লাগাম টাটানিয়ে ধরতে হবে। এবং আপনার কাছে আপার লোয়ার হাউসে, মানে যেটা আগে শুধু একটা এক কক্ষ বিশিষ্ট সংসদ ধরতে গেলে সেখানে আসনের 2/3 আছে, মানেই যেটা আবার কিনা ভোট পার্সেন্টেজে লেস দেন 40% থাকলে আপনি সংবিধানে যে কোনো সংশোধনী করে ফেলতে পারতেন। এই যে ধরেন আজকে আমরা যে এখনো 28 তারিখ আছে, 28 অক্টোবর 2006 সালের 28 অক্টোবর কথা মনে করে দেখেন, এই লগি বৈঠার তাণ্ডব আজকে সারাদিন ব্যাপী ঢাকা শহরে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ঘটনাটা কি? লগি বৈঠা কেন হলো? বিএনপি 14 সংশোধনী করেছিল, নিজেদের পছন্দের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাবে। এই কারণে বয়স 65 থেকে 67 করলো। এই যে আপনার কাছে 2/3 আছে আর আপনি জিনিসটা করে ফেললেন, ফলাফল কি হয়েছে? লগি বৈঠার তাণ্ডব হয়েছে বাংলাদেশে, লাশের উপর নৃত্য হয়েছে, 1/11 এসেছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদ এসেছে। বিএনপি সংশোধনী করেছে, বিএনপি ভিকটিম হয়েছে। তাহলে এবারকার এজেন্ডার একটা প্রধান এজেন্ডা ছিল, এবারকার আলোচনার সংস্কারের, যে এই যে সংবিধানের একচেটিয়া ক্ষমতা কাঠামো বা একচেটিয়া যে সংশোধনী করার যে ক্ষমতা, এটাকে পরিবর্তন করতে হবে, এটাকে চেক দিতে হবে। দেওয়ার উপায় কি? আপার হাউসে পিআর করেন, তাহলে বিভিন্ন দলের যে পার্সেন্টেজ অফ ভোটস আছে এটা গিয়ে জমা পড়বে এবং তখন আপনি তাদেরকে ছাড়া সংবিধান সংশোধনী করতে পারবেন না। যদি ভালো সংশোধনী হয় সবাইকে নিয়ে করবেন, খারাপ সংশোধনী হলে সবাই মিলে আটকে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে ইস্যু। এখন এখানে বিএনপি রাজি হচ্ছে না, নোট অফ ডিসেন্ট আছে তাদের, সেটা তাদের থাকতে পারে। কিন্তু সাধারণত ধরেন এই যে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটা কিন্তু প্রস্তাবে ছিল, পরবর্তীতে এটা এখন নাই কেন? এটা ইভেন নোট অফ ডিসেন্ট হিসেবে উল্লেখ নাই কেন? কারণ এটাতে কেউই একমত হয় না, দ্যাট ইজ গন। কিন্তু যেটা ব্যাপারে সবার একমত আছে, 2-1 জনের যদি দ্বিমত থাকে, তার মানে হচ্ছে যে আমার দ্বিমত আছে বাট ইউ প্রসিড। নোট অফ ডিসেন্ট মানেই কিন্তু যে আপনার, মানে এটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কারো দ্বিমত থাকতে পারে। তাহলে সেটা এখন আমরা চূড়ান্ত ফয়সালা কে করবে? ফয়সালা তো করতে হবে। ফয়সালার জন্য আমরা বলছি যে এটা আপনি যদি জুলাই সনদের উপর যদি জনগণ গণভোট দেয়, তাহলে গণভোটের উপরে তো আর দলীয় মতামত প্রাধান্য পেতে পারে না। সিম্পল, মানে জুলাই সনদের উপরে জনগণ ভোট দিচ্ছে এবং পুরো জুলাই সনদের উপরে কিন্তু গণভোটটা হচ্ছে না। গণভোট হচ্ছে, আপনি দেখবেন যে সংবিধান সংস্কার আদেশ এভাবে বলা হচ্ছে, সংবিধান সম্পর্কিত বিষয়গুলোই আপনি গণভোটে নিয়ে যাচ্ছেন। সেখানে যদি জনগণ এটাকে অনুমোদন করে, দ্যাট মিনস জনগণ আপার হাউসে পিআর চায়, তাহলে এটার উপর কি দলীয় মতামত প্রাধান্য পাবে? এটাকে তো হয় না। মানে আমরা 4 জন আছি, আপনি বললেন যে, বা আমি বললাম যে আমার নোট অফ ডিসেন্ট আছে, তাদের কি সিদ্ধান্ত আটকে থাকবে? আটকাবে না, যদি আপনারা 3 জন একমত হন। এখন বিএনপি এটাকে একটা অন্যরকম ব্যাখ্যা দেয় এবং এটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাখ্যা, সবাই তাদের সাথে একমত না। বেশিরভাগ দল ইনক্লুডিং বিএনপি যারা অ্যালাই,
দ্বারা পর্যন্ত আপনি দেখেন, আপনার কাছে জুলাই সনদ আছে, আপনি দেখেন বেশিরভাগ দল তো আপার হাউসে পিয়ারের ব্যাপারে একমত। তাহলে একটা দলের কারণে কি এটা হবে না? একটা কিংবা আরো বিএনপির কাছে একটা দুইটা সিটের অনুগ্রাহী, এই সমস্ত দুই একটা দলের কারণে হবে না? এটা তো হতে পারে না। এবং আমরা বলেছি যে আপার হাউস, বিএনপি বারবার এটা রেফারেন্স দেয়, আমাদের 31 দফায় আপার হাউস আছে। তো আপনাদের আপার হাউস যদি আমরা এটা লোয়ার হাউসের রেপ্লিকা করি ওই সংরক্ষিত মহিলা আসনের মতো, এটা কি কাজে আসবে? শুধু শুধু রাষ্ট্রের পয়সা খরচ হবে। এই কারণে আমরা বলেছি যে আপার হাউস দরকার এবং আপার হাউসে পিয়ার দরকার। ঠিক আছে, সেইখানে ক্ষেত্রে আরেকটি যুক্তি আছে, আমি একটু ছোট করে আপনার কাছে সেটিও জানতে চাই। আজকে সালাউদ্দিন ভাইও সেটি বলেছেন। সেই যুক্তিটি হচ্ছে যে যেহেতু আপার হাউসে যারা আসবেন তারা সরাসরি জনগণের নির্বাচিত ভোটে আসবেন না, ফলে সংবিধান সংস্কারের মতো বিষয়ে তাদের মতামত নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। এই কথাটা ঠিক বুঝতে পারি না। যেমন ধরুন প্রধানমন্ত্রী কি বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে ক্ষমতায় আসেন? তিনি তো সংসদ সদস্য হিসেবে আসেন, তারপর তাকে সংসদ সদস্যরা নির্বাচিত করে। তাহলে এখানেও তো এই যে আপার হাউসে পিয়ার, এটা পৃথিবীর বিভিন্ন দেশে সংশোধনে সে তো সংসদ সদস্য হিসেবেই ভোট দিতে পারে, তারাও তো এক ধরনের সংসদ সদস্য। আপনি তো আপার হাউসকে একটা হাউস করছেন এবং তারা তো নমিনেটেড বাই দি পিপল, কারণ তাদের নমিনেশন তালিকাটা আপনি আগে প্রকাশ করেছেন এবং সেটা আগে প্রকাশ করেছেন এবং আগে প্রকাশ করার পরবর্তীতে পিপল তো এটা দেখে ভোট দিয়েছে আপনাকে এবং আপনি তাদেরকে সিলেক্ট করেছেন। তাহলে তারা কেন জনপ্রতিনিধি না? এবং এই পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন হয়, তাহলে তারা কি অনির্বাচিত সরকারের মধ্যে আছে? এটা যুক্তি হিসেবে খুব ভালো যুক্তি হবে না। আমি আপনার কাছে আরো আসবো এ বিষয়ে, একটু যেতে চাই মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, সেটি নিয়ে নিশ্চয়ই আপনার মতামত রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, ঐকমত্য কমিশন সুপারিশ করেছে জাতীয় সংসদ 270 দিনের মধ্যে প্রস্তাব পাশে ব্যর্থ হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এটিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। একটু আপনার কাছে জানতে চাও যে যদি বিএনপির সদিচ্ছা থাকে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার পার্লামেন্টে গিয়ে, 9 মাস সময় তো একেবারে কম না, তাহলে এটি নিয়ে আপত্তি তোলার কি কারণ আছে আসলে? ধন্যবাদ। তার মানে কি মনে মনে কোনো অন্য চিন্তা ছিল কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার পাশাপাশি আমার দুজন বিজ্ঞ সহ আলোচক এবং যমুনা টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ এবং সালাম। দেখেন, আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব আজকের এই জুলাই সনদের যে প্রস্তাবনা, যেটা ঐকমত্য কমিশনের প্রধানের কাছে প্রস্তাব করেছেন, জমা দিয়েছেন, সেটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে বিষয়টি হাস্যকর এই অর্থে যে আপনি দেখেন উচ্চকক্ষে, একটু আগে আমাদের সহালোচক সারার তুষার যেটা বলছিলেন যে উচ্চকক্ষে আপার হাউসে পিয়ার, এই বিষয়টিতে তো রাজনৈতিক দলগুলি একমত হয় না, ঐক্যমত্য আসতে পারেনি। যে বিষয়গুলিতে ঐক্যমত্য এসেছে, নামটি দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন, অর্থাৎ যে বিষয়গুলিতে সবগুলি রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে সেই প্রস্তাবনাগুলো সুপারিশ আকারে ওনারা জমা দিবেন। কিন্তু যেগুলিতে কিছু রাজনৈতিক দল তো আপার হাউসে পিয়ার চায় নাই, কিছু রাজনৈতিক দল আপার হাউসেই চায় না, কিছু রাজনৈতিক দল আপার হাউসে পিয়ার চেয়েছে। এখন হুট করে আপনারা একটা সনদের যে জুলাই সনদটি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেটার মধ্যে যে প্রস্তাবনাগুলি রয়েছে, যে সুপারিশগুলি রয়েছে, এগুলির বহির্ভূত বিভিন্ন বিষয় এনে একটি জটিলতা তৈরি করা হয়েছে, একটা গজবট তৈরি করা হয়েছে। এটা আসলে মানে এই যে সামনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, এই নির্বাচনটিকে আসলে মানে বাধাগ্রস্ত করবে। এই নির্বাচনটিকে এই মানে আপনি জুলাই সনদ রাজনৈতিক দলকে সরবরাহ করলেন, তারা সবাই স্বাক্ষর করলো, যে বিষয়গুলো এই জুলাই যে স্বাক্ষরকৃত যে সনদ, সেটার মধ্যে যা নাই তা আপনি প্রস্তাব করলেন, সুপারিশ করলেন। এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। এটা বাধাগ্রস্ত যদি করে তাহলে কি জামাতের দাবি অনুযায়ী আগেই গণভোট হয়ে যাওয়া উচিত? না, আপনি এমনিতেই তো আপনার ধরেন আমরা যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন কমিশন এটা নিয়ে বলছিলেন যে ফেব্রুয়ারি নির্বাচনে এটি বাধাগ্রস্ত না। নির্বাচনটা দেখেন, একটা জাতীয় নির্বাচন, একটা মহাযজ্ঞ, এটা অনেক কিছু এটার সাথে সংশ্লিষ্ট থাকে। ওইটার সাথে জাতীয় নির্বাচনের সাথে গণভোট হবে, সেটা নিয়েই নির্বাচন কমিশনের অনেক পেরেশানি বা অনেক কাজ করার বিষয় আছে। আর আপনি এখন সনদে যে মীমাংসিত যে বিষয়গুলি, যেগুলি সবাই স্বাক্ষর করেছে, সেটার সাথে নোট অফ ডিসেন্ট ছিল, এবং নোট অফ ডিসেন্ট যেগুলিতে ছিল সেগুলি সহ এবং ওনারাই বলেছেন, প্রফেসর আলী রিয়াজ সাহেব বলেছেন, উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওনারা শুধু দলীয় দৃষ্টিকোণ থেকেই দেন নাই, জনগণের কথা চিন্তা করে, তাদের জনগণের ভাবনার কথা চিন্তা করে ওনারা নোট অফ ডিসেন্টগুলি দিয়েছেন।
ওনারা যদি যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যে বিষয়গুলোতে দিয়েছেন, ওনারা যদি নোট অফ ডিসেন্ট সহ সেটি সনদটা হবে, প্রণয়ন হবে, তারপর ওনারা যদি জনগণ যদি ওনাদেরকে রায় দেন, ওনারা যদি ক্ষমতায় যান, তাহলে সে অনুযায়ী ওনারা বাস্তবায়ন করুন। এখন যদি এনসিপি ধরেন, এনসিপি যদি ক্ষমতায় যায়, এনসিপি ক্ষমতায় যেতে পারে। যদি এটিকে অন্যভাবে দেখেন যে এটি হয়তো আপনাদের এক ধরনের দাবি ছিল, তাদের আর এক রকমের দাবি ছিল, কিন্তু এখন এই প্রস্তাবগুলো তো সরকার পাশ করছে না, বাস্তবায়ন করছে না, তারা গণভোটে পাঠাচ্ছে। যদি জনগণ আপনাদের সেই নোট অফ ডিসেন্টের বিরুদ্ধে রায় দেয়, তাহলে আর আপত্তির কি আছে? না, কিন্তু আপনি যে 5 দিন আগে যে বিষয়গুলি বললেন, বা জুলাই সনদ স্বাক্ষরে আপনি যে জিনিসটা সবাইকে দিলেন, যে যা দেখে আমাকে একটা পেপার দিলেন, আপনি রাজনৈতিক দলের মন্তব্যের চেয়ে জনগণের মন্তব্য বেশি। জনগণের মন্তব্যকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে তো আপনি সংসদের উপর ছেড়ে দিবেন। কারণ হলো সরাসরি ভোটে, এত সংসদের চেয়েও সরাসরি জনগণের কাছে না, আপনি গণভোটে পাঠাচ্ছেন না, এখানে গণভোটে যে আপনি পাঠাচ্ছেন, আপনি কিভাবে গণভোট পাঠাচ্ছেন? হ্যাঁ না আকারে, যে আপনার জুলাই সনদ 2025 আপনি সমর্থন করেন কি করেন, গেজেট আকারে প্রকাশ করা হবে। হ্যাঁ, গেজেট আকারে প্রকাশ করা হবে, কিন্তু ঘটনা হলো এইটা আপনি তো পাঠাচ্ছেন কিভাবে? জনগণের আপনি এর পক্ষে থাকলে হ্যাঁ, না বিপক্ষে থাকলে না। পক্ষে থাকলে হ্যাঁ বা না, এটা তো আপনি একটা বললেন, এটার সাথে আমি একমত নাও হতে পারি। তো আমার মতামতটা তো আপনি যুক্ত করবেন, সেটা ছাড়াই আপনি যাচ্ছেন হা নাতে। তার মানে কি, জনগণ, আমরা চাই কিন্তু সংস্কার, বিচার এবং নির্বাচন, 3টা জিনিস মোটা থেকে বাংলাদেশে এখন জনদাবি। আপনারা আমার মতের চেয়ে জনগণের রায়টা অবশ্যই, আমরা জনগণের রায়কে গুরুত্ব দেই বলেই আমরা সাংবিধানিক সংস্কারগুলো আমরা সংসদের উপর ছেড়ে দিতে চাই। আমরা যেনতনভাবে সংস্কার চাই না, যে সংস্কারটি কিছুদিন পরে প্রশ্ন আসবে, অন্য কেউ সেই সংস্কারটি বাতিল করে ফেলবে বা বদলে দিবে, বা কোনো কারণে এটা প্রশ্নবিদ্ধ হবে। আর আরেকটা জিনিস এখানে যেটা মানে একটা হাস্যকর বিষয় আনা হয়েছে, 270 দিন। প্রথম দিকে ওনারা প্রস্তাব করেছেন 2 বছর, এখন নিয়ে আসছেন 270 দিন। অর্থাৎ আবার আরেকটা ক্লজ এখানে যুক্ত করেছেন, 270 দিনে যদি না হয়, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। ভাই, স্বয়ংক্রিয়ভাবে যদি আইন হয়ে যায়, তাহলে সেটা নিয়ে এত আলোচনা, এত দিনের, এত লম্বা সময় ক্ষেপণ, এত কমিশন গঠন, এত রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করার কি প্রয়োজন ছিল? আর একটা প্রক্রিয়া তো আছে সবকিছু। কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে আইন সংসদ সদস্যরা পাস করেন, তারপর সেটা স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে পাঠান, রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সেটা আইন আকারে পাস হয়। আর এখানে আপনি বলছেন স্বয়ংক্রিয়ভাবে যদি পাস করা না হয়। জি, এটি নিয়ে একটু শরীফের কাছ থেকে জানতে চাইবো। পাশাপাশি 2টি মন্তব্য নিয়েও আপনার মন্তব্য জানতে চাইবো। ঐকমত্য কমিশনে ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠা করেছেন, এটি বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা চাই নতুনভাবে বাংলাদেশের সঙ্গে নিজেদের যুক্ত করতে এই সনদ সেই পথ দেখাবে। 2টি বিপরীত মন্তব্য, একটু আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আলোচনাগুলো আরো হয়তো দীর্ঘদিন ধরে আমাদেরকে এগুলো নিয়ে তর্ক করতে হবে, বিতর্ক করতে হবে। কারণ সংকট নিরসন করার জন্য যে সুযোগগুলো, সেই সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন আপনি নির্বাচন অভিমুখে যে ধরনের পদক্ষেপগুলো থাকা দরকার, আমি দেখতে পাচ্ছি সরকার অনেকগুলো অপ্রয়োজনীয় উইন্ডো ওপেন করছে। আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, এই যে জুলাইয়ের পরে যতগুলো অর্জন আছে, একটা বড় অর্জন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পরস্পরের চেহারা দেখতো না, মুখ দেখতো না, তারা একটা জায়গায় বসেছে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা কথা বলছেন, ডিফার করছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা আছে বলেই তো এক একজন এক এক দল করেন, প্রত্যেকটা বিষয়ে আমরা একমত হব না। এবং সম্ভবত এটি আমাদের প্রধান উপদেষ্টা বুঝতে পেরে তিনি কিন্তু শুরুতেই বলেছিলেন যে সমস্ত জায়গাগুলোতে আপনি একমত হতে পারবেন সবাই মিলে, সেই জায়গাগুলোকে আমরা সামনে রেখে অন্য বিষয়গুলো পরবর্তীকালে ভাবা হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, আপনি ভয়েস অফ আমেরিকার যে বাংলা খবরটি হয়, সেই খবরটির মধ্যে একটা সম্পাদকীয় অনুষ্ঠান থাকে, নিশ্চয়ই আপনার খেয়াল থাকার কথা। এই সম্পাদকীয়টা যিনি পড়ার আগে তিনি বলেন যে এই সম্পাদকীয়র মধ্যে আমেরিকান সরকারের অভিমতের প্রতিফলন রয়েছে। আমি দেখতে পাচ্ছি ঐকমত্য কমিশনের যে ভাবনাগুলো আছে, অনেকগুলো জায়গায় দেখতে পাচ্ছি সম্ভবত বাইরের কারো অভিমতের প্রতিফলন আছে। রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করবে তো রাজনৈতিক দল। আপনি যে অবিশ্বাসের কথা বলছেন, একটা দলের অনেক ধরনের কাজ থাকে, আমাদের কতগুলো এক্সপিরিয়েন্স আছে।
আমরা 3 জোটের রূপরেখা এটি আগায় নাই, 10 ছাত্রদের 10 দফা এগুলো আগায়নি, এটা যেমন সত্য। আবার একটা সরকার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে বাজেট দেওয়া, এবং বাজেট ঘোষণার পর 2 ধরনের বক্তব্য। আমরা সেই ছোটবেলা, আমার মনে আছে আমি প্রথম যে মিছিলে নামি সম্ভবত 86 সালে, এরশাদের গণবিরোধী বাজেটের বিরুদ্ধে, এই বাজেট গণবিরোধী, এই বাজেট মানি না। আবার এরশাদের দলের লোকজন ব্যানার নিয়ে এই বাজেট গণমুখী, এই বাজেটের জন্য অভিনন্দন। একটা বাজেট হওয়ার পর পক্ষে বিপক্ষে কথা থাকে, এবং বিরোধীদের পক্ষ থেকে বলা হয় যে সরকার মানুষের কাছে যে কমিটমেন্ট সেটি রক্ষা করেনি। আচ্ছা, মানুষের জন্য যে কমিটমেন্ট সেটি রক্ষা না করার কারণে আপনি কি গণভোট দিয়ে একটা বাজেট করে ফেলবেন? কারণ আপনার যেহেতু একটা সংশয় আছে যে সরকার শেষ পর্যন্ত প্রো পিপল নাও থাকতে পারে। নিশ্চয়ই প্রত্যেকটা স্টেপের কতগুলো যৌক্তিক কারণ থাকে এবং তার একটা সময়সীমা থাকে। আপনি যদি রাষ্ট্রের সমস্ত সিদ্ধান্তগুলো এই ধরনের আগের থেকেই করে ফেলতে চান, তাহলে তো আপনার সংসদের কোনো প্রয়োজন হয় না। এই যে অতিরিক্ত অ্যাকশনগুলো, এগুলো হচ্ছে রাজনীতিতে আপনি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে আপনাকে আমি বিশ্বাস করি না, আপনি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে আপনাকে আমি বিশ্বাস করি না, এবং বিশ্বাস করি না বলেই আগের থেকে আটঘাট বেঁধে উদাহরণও তো আসলে আছে, উদাহরণ আছে, করার আবার উদাহরণ তো আবার এক জায়গায় বসার উদাহরণ তো আছে। এই যে রাজনৈতিক দলগুলো 84-85টা বিষয়ে একমত হয়েছে, এই একমত হওয়াটা এটা তো এর আগে আমাদের এখানে ঘটেনি। আমাদের এখানে নানা রকমের নানা বিষয়ে, ছোটখাটো বিষয়ে পার্লামেন্ট বর্জন ইত্যাদি ইত্যাদি বহু রকমের ঘটনা আছে, কিন্তু তার ভেতর থেকে আমরা তো একটা জায়গায় এসেছি। তো আপনি যদি সব কিছুই আগেই সেরে ফেলতে চান, পার্লামেন্টের আগে, সংসদের আগে, তাহলে আপনার তো সংসদ নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। যে সংসদ আপনি বিশ্বাস করছেন যে এই সংসদ আসলে প্রো পিপল হবে না, এই সংসদ জনগণের স্বার্থ রক্ষা করবে না, তাহলে সেই সংসদ নিয়ে এতটা আয়োজনের প্রয়োজন নেই। আপনি অধ্যাদেশ দিয়ে একের পর এক গণভোট দিয়ে সিদ্ধান্ত নিয়ে সরকার অনেকদিন চালাবে, আপনি একটা সরকার চালিয়ে দিতে পারেন। রাজনৈতিক দল, কিন্তু আমি যে অ্যাকশনগুলো দেখছি, এই অ্যাকশনগুলো হচ্ছে রাজনৈতিক দলের কাছ থেকে রাজনীতিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, রাজনীতিকে ক্রমশই কঠিন করে ফেলা, ক্রমশই কঠিন করে ফেলা। কারণ যাদেরকে আমি দেখছি, এদের অনেককে আমি দেখেছি 1/11-এর সময় বিরাজনীতিকরণের পক্ষে তারা ছিলেন, রাজনীতিকে রাজনীতিবিদদের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করেছেন, কোথাও কোথাও সফল হয়েছেন, এবং সফল হয়েছেন বলে পার্লামেন্টটা 1/11-এর পরে আরও কোটিপতিদের ক্লাব হয়েছে, জনবিরোধী ব্যক্তিদের জায়গা হয়েছে, এবং তারা সেটিকে ব্যবহার করে জনস্বার্থ বিপক্ষে অনেক রকমের সিদ্ধান্ত নিতে যদি সেটি বলেন, এই ঐকমত্যের যে প্রপোজালগুলো আজকে এসছে তার মধ্যে একটা বড় অংশের দলেরই তো আবার সমর্থন ছিল, হয়তো কয়েকটি দলের নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপি সহ কয়েকটি দলের, আবার বেশিরভাগ দলের তো পক্ষে সমর্থনও ছিল। অবশ্যই সেই সমর্থন যতটুকু আছে, আপনি যতটুকু সমর্থন আছে, রাজনৈতিক দলগুলো কি বলছে যে যতটুকু সমর্থন আছে আপনি সেটুকু নিয়ে এগোন। প্রধান উপদেষ্টা বলেছেন যে যতটুকু সমর্থন আছে এগোন। কিন্তু এই যে অভিযোগগুলো আসছে যে আপনি কতগুলো নাজিল করেছেন, কোথা থেকে এনেছেন, কার সাথে কথা বলে এনেছেন, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার সাথে সংবিধানের সম্পর্ক আছে, যার সাথে ভবিষ্যৎ রাজনীতি পার্লামেন্টের সম্পর্ক আছে, আপনি স্টেক হোল্ডার কারা? আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পলিটিক্যাল পার্টিগুলো তো একটা বড় স্টেক হোল্ডার, এই কনসালটেন্টরা স্টেক হোল্ডার না। এই পার্লামেন্ট যদি ফাংশন না করে, আগামীতে যদি এই জায়গাগুলোতে ফ্রুটফুল সফলভাবে কোনো কিছু আপনার কাজগুলো না আগায়, এই আলী রিয়াজ সাহেব থেকে শুরু করে যাদেরকে, এদেরকে তো আমি পাবো না। এটা তো ফেস করতে হবে পলিটিক্যাল পার্টিগুলোকে। তো সুতরাং আপনি এখন থেকেই যদি তাদের উপরে বাইপাস করে, তারা যেটা চাইছেন না সেটি জোর করে কুইন আইন গিলে, এবং ওই যে গণভোটের নামে একের পর এক এজেন্ডা যদি নিয়ে এসে চাপিয়ে দিতে চান, তার মানে কি যে আগামীতে পার্লামেন্ট যাতে ইফেক্টিভ না হয়, রাজনীতির যাতে গতি প্রকৃতি বারবার বাধাগ্রস্ত করা যায়, এবং মাঝ থেকে এসে, কোথার থেকে এসে, আমি নিজেকে একজন সচেতন নাগরিক মনে করি, সচেতন নাগরিক মনে করি, কিন্তু এই মানুষগুলোর অনেককে আমি 10, 12, 15 বছর, 20 বছর, 30 বছর আমি কারো নাম শুনিনি, জুলাইয়ের পর থেকে শুনছি। আবারও আলোচনায় ফিরছি ঐকমত্য কমিশনের এই সুপারিশগুলো নিয়ে, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। সরোয়ার তুষার, একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই আরও কিছু বিষয় যুক্ত করবেন তাদের মন্তব্য থেকে, তবে একটি বিষয় আমি প্রশ্নও রাখতে চাই। তত্ত্বাবধায়ক ইস্যুতে আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগের মতো তত্ত্বাবধায়ক সরকার হবে না, বরং ইউনূসের নেতৃত্বে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তত্ত্বাবধায়ক নিয়ে যেটি আলোচনা, যেটির কারণে এত কিছু, সেটি আবার আপনারা সবাই মিলে ঐক্যমত্যে পৌঁছালেন। তত্ত্বাবধায়ক সরকার আপনারা ভবিষ্যতে চান, যেটি ভবিষ্যতে চান, এবার হলে সমস্যা কি? না, এবার তো অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে, বিচার সংস্কার নির্বাচন, এটা হচ্ছে এই সরকারের ম্যান্ডেট। এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসলে আপনার কনস্টিটিউশনে এখন তত্ত্বাবধায়ক সরকার নাই, এটা নিয়ে শুনানি হচ্ছে। এবং শুনানি হওয়ার মানে হচ্ছে এটা যখন ধরেন আদালত বলবে যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে পঞ্চদশ সংশোধনীকে যখন বাতিল করে দেবে, তখন ত্রয়োদশ সংশোধনী অটোমেটিক্যালি রিস্টোর করবে না, তখন আপনাকে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পরবর্তী সংসদে গিয়ে আনতে হবে। এখন কথাটা হচ্ছে আমরা কোনটা করব। আগে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, অর্থাৎ সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন স্বয়ংক্রিয়ভাবে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের, সেই মডেলে ফিরে যাব, নাকি জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নতুন ফর্মুলা এসেছে, এটা বাস্তবায়ন হলে পরে তারপর পরের ইলেকশন থেকে না আপনি এটা বিএনপি বলছে তত্ত্বাবধায়কের আদলে, সেই অর্থে আসলে খুব একটা আইনি বাধা না, ওনাদের ওই বক্তব্যটার মানে হচ্ছে যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটা ইলেকশনের টাইমে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র রুটিন ওয়ার্ক করে এবং আপনার নিরপেক্ষ থাকে, ওনারা ওইটার দিকে ফোকাস করেছেন। কিন্তু ওই যে আগের মতো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এটার মানে কি দাঁড়াচ্ছে? ডক্টর ইউনূসকে সরে যেতে হবে, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি একজন আসবেন এবং আসার পরে তিনি হবেন আবার নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার মানে আবার রিভাইজ একটা 111 দিকে আমরা যাব। তো আমরা কি সেটা চাই? সেটা তো আমরা চাই না। এই জন্য এই সরকারের অধীনে নির্বাচনটা হবে, এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবে তফসিল ঘোষণার পর থেকে, উপদেষ্টাদের কিছু রদবদল করতে হলে করবে, হ্যাঁ, কিন্তু ইউনূস সাহেবের অধীনে নির্বাচনটা হবে, ঠিক আছে? এরপর থেকে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা নতুন ফর্মুলা তো সবাই এগ্রি করেছে, সেটা অনুযায়ী পরবর্তী ইলেকশন থেকে 14th ইলেকশন থেকে আপনার ওই ফর্মুলা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে। আপনি দেখবেন যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে শুনানি করছেন, শরীফ ভূঁইয়া, শিশির মনির থেকে শুরু করে যায়, এবং শরীফ ভূঁইয়া কার আইনজীবী? তিনি হচ্ছেন বদিউল আলম মজুমদার সাহেবের আইনজীবী। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে আমরা এই ইলেকশনের কথা বলছি না, আমরা 14th ইলেকশনের কথা বলছি। তো এইটা হচ্ছে ওইখান থেকে আমাদের আহ্বায়ক বলেছেন যে মানে তো আমরা তো একটা আঁচ করতে পারি, একটা কানাঘুষা আছে যে ইউনূস সাহেবের সরকার নিরপেক্ষ সরকার না, তার সেফ এক্সিট নেওয়া উচিত এবং একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসা উচিত। আমি আপনাকে বলি, আজকের এই তারিখটা আপনি নিশ্চয়ই সবার খেয়াল থাকবে যে যদি এটা হয় তাহলে বাংলাদেশের নির্বাচন আরও পেছাবে। যারা নির্বাচনকে ঘনিয়ে আনার জন্য এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, তারা আসলে নির্বাচন পেছানোর পক্ষে যে সমর্থন আছে তারা বুঝতে পারছে না। কারণ একটা তত্ত্বাবধায়ক মানে ওই যে সিভিল মিলিটারি মডেল আদলের যে তত্ত্বাবধায়ক সরকার 111 আমরা দেখলাম, ওই ধরনের একটা সরকার আসা মানেই হচ্ছে তারা এসে বলবে নির্বাচনের পরিবেশ নেই, এটা নাই সেটা নাই, আমরা আরো 1 বছর 1.5 বছর সময় নিয়ে তারপর ইলেকশন করবো। ইলেকশন পিছিয়ে যাবে এবং দেশের মধ্যে আরো ভয়ঙ্কর সংকট তৈরি হবে। এই জন্য এই সরকারকেই ইলেকশন করতে হবে, করার জন্য যে সকল শর্ত অর্জন করা দরকার সেটা তারা করবে। এই হচ্ছে আমাদের বক্তব্য। এখন আসি আমি আমাদের দুই ভাই যে বক্তব্য দিয়েছেন, এগুলোর বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে ওনারা মূল জায়গাটা থেকে একটু দূরে আছেন। সেটা কীরকম? মূল জায়গাটা কি? মূলটা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে, শুধু সংসদের কাছে নেওয়া যাবে না। বিএনপি পুরোটা কমিশনে বলে এসছে যে সংবিধান সংশোধন করব আমরা সংসদে। আমরা বলেছি যে এটা যদি আপনি সংসদে করেন আপনি টিকিয়ে রাখতে পারবেন না। অতীতে উদাহরণ আছে যে মানে ধরেন আন্দোলন করে আদায় করা জিনিস তত্ত্বাবধায়ক সরকার এটা বাতিল করে দিয়েছে না, এখন আবার আপনাকে এটা নিয়ে ফাইট করতে হচ্ছে। তার মানে কি আমরা আন্দোলন করে একটা জিনিস অর্জন করব, আবার আপনি আমাকে 2/3 ক্ষমতার জোরে সেটা বাতিল করে দিয়ে আবার আমাকে পিছিয়ে দেবেন, আবার আমাকে ওখানে গিয়ে এই ইঁদুর রেস তো আমরা যেতে চাই না। ঠিক আছে, আমরা যেটা আমরা অর্জন করেছি দ্যাট ইজ পিরিয়ড, এটা নিয়ে আমরা আর পরবর্তীতে সংগ্রাম করতে হবে। সমাধান হলো, গণভোটের পক্ষেও বিএনপি রায় দিয়েছে, কিন্তু নতুন করে যেগুলো যুক্ত হলো নতুন কি কি যুক্ত হয়েছে? এই যে আপার হাউস 270 দিনের মধ্যে আপার হাউস আগে থেকেই আছে, আপার হাউসে পিআর এটা আগে আছে। প্রশ্নটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টের কি করা হবে, তর্কটা খুব স্পেসিফিক যে নোট অফ ডিসেন্টের কি করা হবে। কমিশন প্রস্তাব করেছে যে আমি তো জুলাই সনদের উপরে মানে রায় নেব জনগণের। ধরেন আপনি পৃথিবীতে বিভিন্ন দেশে গণপরিষদ বসে না, গণপরিষদ বসার পরে আমাদের 72 সংবিধানের সমালোচনা করার একটা প্রধান কারণ কিন্তু যে এই গণপরিষদের পরে গণভোট নেওয়া হয়নি। এটা হলো স্ট্যান্ডার্ড প্রত্যেকটা দেশে যে গণপরিষদ হবে, গণপরিষদের পরে যে সংবিধানটা গণপরিষদ প্রস্তাব করবে, খেয়াল করবেন প্রস্তাব করবে, এটা তারপরে গণভোটে পাশ করতে হবে। তখন কি জনগণ বলে যে আমি সংবিধানের অমুক ধারার সাথে একমত না তমুক ধারার সাথে একমত? এভাবে বলার সুযোগ নেই। আপনি পুরো সংবিধান এটার উপরে গণভোট দেন, তাই তো? এখন কি হচ্ছে, এখন আমাদের দেশে গণপরিষদ হয় নাই, আমরা এটা দাবি করেছিলাম, কিন্তু এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা কি করেছে, তারা আপনাকে সংবিধানের মতোই তো একটা জিনিস বানিয়ে দিয়েছে, এই জুলাই সনদ, মানে এটা একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট এখন পিপল অ্যাপ্রুভ করবে, এই হলো বিষয়। ঠিক আছে, তাহলে এটা আপনি অ্যাপ্রুভ করার সাথে সাথে আবার নোট অফ ডিসেন্টকে আপনি কিভাবে আলাদা করে করবেন?
এবং নোট অফ ডিসেন্টের সারা পৃথিবীব্যাপী চর্চার কথা আমি বললাম। যে কোনো একটা ফোরামে মিটিংয়ে মানে তো এক দুজনের যদি নোট অফ ডিসেন্ট থাকে ওইটা প্রাধান্য পায় নাকি মিটিংয়ে ফোরামের মূল কথাটা প্রাধান্য পায়? হ্যাঁ, এখন তাহলে আপনি একটা তো মেথড আপনাকে ঠিক করতে হবে যে আপার হাউসে পিআর ছাড়া আপার হাউস চায় না, পিআর ছাড়া আপার হাউস চায় না কয়টা দল, আর আপার হাউসে পিআর চায় না কয়টা দল। তো যদি বেশি দেখা যায় যে আপার হাউস পিআর ছাড়া আপার হাউস চায় না, এদিকে পাল্লা ভারী, তাহলে আপনি এদিকে যাবেন না। জি, বুঝতে পারছি আপনি বেশি সংখ্যার দিকে গুরুত্ব দিতে চাইছেন। একটু শরীফ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে, যেই প্রস্তাবগুলো তারা করছেন এর বিরুদ্ধেই। সেক্ষেত্রে চাইলেও আগামী জাতীয় সংসদ তাদের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন, পরিমার্জন, বিয়োজন করতে পারবে না, এইটিও বলা হয়েছে। এক্ষেত্রে কি সংসদের কিছুটা হলেও ক্ষমতা খর্ব হলো কিনা? ধন্যবাদ। পুরো প্রক্রিয়াটাই একটা সন্দেহের জায়গা থেকে অনেকগুলো নতুন জিনিস যুক্ত করা হয়েছে। রাজনৈতিক দল হিসাবে আপনার যেমন অধিকার আছে আপনার বক্তব্যকে পাবলিকের সামনে উপস্থাপন করা, আমারও অধিকার আছে তার সাথে দ্বিমত পোষণ করা। আপনার প্রত্যেকটা বিষয়ের সাথে আমার একমত হতে হবে, তার মানে হচ্ছে যে আপনার ভেতরে একটা স্বৈরতান্ত্রিকতা আপনি লালন করেন। প্রত্যেকটা বিষয়ে একমত হতে হবে এটা কেউ বলছে না, দ্বিমত থাকবে বলেই তো আমরা বিভিন্ন দল করি। আমি আমার আগের আলোচনায় বললাম যে দল হিসাবে আপনি যেমন 2-2-4, আমি 2-2-4 নাও বলতে পারি, একমত নাও হতে পারি। যে সংশয় সন্দেহের জায়গা থেকে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, আপনি এতগুলো রাজনৈতিক দলের সাথে ডাকলেন, কথা বললেন, দীর্ঘদিন ধরে কথা বললেন, হঠাৎ করে যখন চূড়ান্ত জায়গাটায় এই যে পরিবর্তনটা আনলেন, কার সাথে কথা বলে আনলেন? আমরা সংসদ ভবনের সামনে যেদিন সবাই মিলে দাঁড়ালাম, আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত শহীদ পরিবারের সদস্যরা বিক্ষোভ করছে, আপনি তাদেরকে ডেকে নিয়ে আর একটা নতুন জিনিস যুক্ত করে দিলেন। আবার আর একটা গ্রুপ গেল, গিয়ে আপনার সাথে চিৎকার চেঁচামেচি করলে আপনি যুক্ত করে দিলেন। অর্থাৎ এই যে সংযোজন এবং বিয়োজন, এটা 3-4জন মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে চলে যাচ্ছে না? আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তো যখন বসেছেন, দীর্ঘদিন ধরে কথা বলেছেন, জুলাইয়ের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন, আপনি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরকে ভবিষ্যৎ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, আপনি সেগুলো তখন যুক্ত করেননি কেন? তাদের সাথে বসেননি কেন? এখন যখনই মাঠ থেকে এক একটা অ্যাঙ্গেল থেকে এক একটা দাবি উঠছে, কেউ গিয়ে আপনার সাথে বৈঠক করে কতগুলো দাবি তুলছে, তাহলে আপনি যদি 1-to-1 আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নিয়ে এসে আপনি যদি পাবলিকের কাছে যেতে চান, তাহলে এই আলোচনাগুলো তো কোনো প্রয়োজন ছিল না। এর ভেতর থেকে আপনি রাজনৈতিক দলগুলোকে তো ডিজন করছেন। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, এর ভবিষ্যৎ কি? মানে এটিকে যে সংবিধানের উপরেও কোনো জায়গায়, যেমন এখানে অটো সংবিধানে যুক্ত হবে, কিংবা আরও যেটি যে সংসদ এখানে কোনো সংযোজন বিয়োজন করতে পারবে না, এর আইনি ভিত্তিটা কি? এই যে জুলাই সনদ কিংবা গণভোটে যেটি যাচ্ছে, এটি কি চাইলে পার্লামেন্ট অ্যাকসেপ্ট করতে বাধ্য, নাকি পার্লামেন্ট চাইলে রিজেক্ট করবে? আমরা এখন পর্যন্ত সংবিধানের বাইরে কিছু করছি না, সবকিছু সংবিধানের মধ্যে থেকে করছি। আমি সংবিধান অনুযায়ী আমাদের এগুলো অনুমোদন দেয় কিনা? আমি এই মেসেজগুলোর ভেতর থেকে যেটা দেখতে পাচ্ছি, যারা দায়িত্বগুলো পালন করছেন, যারা দায়িত্ব বসেছেন, তাদের মধ্যে একেবারে সংবিধানকে পুরো ছুঁড়ে ফেলে দিয়ে পার্লামেন্টকে একেবারে অবজ্ঞা করে তাদের কতগুলো মতামতকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমি দেখছি। যার সাথে এর বাধ্যবাধকতা পলিটিশিয়ানরা বলতে পারবে, আইনজ্ঞ যারা, এই বিষয়ে আমার আইনগত ভিত্তিটা আমার কাছে জানা নেই। তুষাররা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ার সঙ্গে আছে, আমরা নতুন যেহেতু আমরা বলতে পারবো না, কারণ আসলে প্রত্যেকেরই তো কতগুলো নলেজ বা কানেকশনের কতগুলো ঘাটতি থাকে। তবে আমি যে বিপদটা দেখতে পাচ্ছি, আপনার পার্লামেন্টের প্যারালাল আমাদের পৃথিবীর অনেকগুলো দেশে আপনি দেখবেন পার্লামেন্ট আছে, সবকিছুই আছে, কিন্তু সেখানের পাকিস্তান, সেখানকার সেনাবাহিনী সবকিছুর ঊর্ধ্বে, তাদের পাওয়ার হচ্ছে তাদের পার্লামেন্ট, তাদের সংবিধান থেকে আরো বেশি। আমাদের এখানে সেই ধরনের কতগুলো বিষয় যুক্ত করে দিয়ে আস্তে আস্তে রাজনীতিকে, পার্লামেন্টকে, জনমতকে, পলিটিক্যাল পার্টিগুলোর ইউনিটিকে, এটিকে বাইপাস করা বা মাইনাস করার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। জি, একটু জানতে চাই আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছ থেকে, যে নির্বাহী আদেশে মানে যে সুপারিশগুলো আসলে এখানে বিচার বিভাগ সংক্রান্ত আসছে, ম্যাক্সিমামটাই তো সংবিধান সংস্কার, এর বাইরে স্থানীয় সরকারেরও কিছু সুপারিশ রয়েছে।
কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, গণমাধ্যম সহ আরও যেসব প্রপোজালগুলো রয়েছে সেটি নিয়ে আমরা আসলে এখন পর্যন্ত আজকেও সেটি দেখলাম না। একটু আপনার কাছে জানতে চাই যে সংস্কারের। আমারও এই বিষয়টি নিয়ে সন্দেহজনক যে দেখেন, আসলে মোটা দাগে আমি যদি বলি, আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন, আপনি গ্রামে যান, আমরা তো রাজনীতি করি জনগণের জন্য, রাজনীতি জনগণের জনকল্যাণে, জনগণের জন্য যদি রাজনীতি হয়ে থাকে বা সংস্কার, বিচার, নির্বাচন যাই বলেন, জনগণের জন্য, তো এই রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মালিকানা জনগণ। আপনি জিজ্ঞেস করেন জনগণের কাছে যান, তারা কিন্তু ভাই এই সংস্কার, সংবিধান এগুলি নিয়ে এত মাথা ঘামায় না, তারা বুঝেও না। আমরা আলোচনার টেবিলে আমরা এটাকে মানে জনগণ কিন্তু এক ভোটের দিনের রাজা, জনগণ কিন্তু এদেশে সার্বভৌম ক্ষমতার মালিক। আমরা যদি মুখে বলে থাকি তাহলে জনগণের রায়টাকে কেন আপনি অবজ্ঞা করবেন? জনগণ সংসদ নির্বাচনে ভোট দেবে, একটি সার্বভৌম সংসদ জনগণ তাদের রায়ের মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে কাকে তারা রাষ্ট্রের এই দেশের সার্বভৌম সংসদে পাঠাবেন, তারা নির্ধারণ করবেন। সেই সংসদটাকে আপনি পাশ কাটাতে চাচ্ছেন। আর যেগুলি মোটা দাগে আপনি যেটা বললেন, স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামো, এইসব বিষয়গুলি কিন্তু জনগণের, কিন্তু এই বিষয়গুলি আপনি জনগণকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু এগুলি নিয়ে কনসার্ন এবং এই জিনিসগুলি ওনারা বুঝেন বা এগুলি নিয়ে ভাবেন বা এগুলি চান যে শিক্ষার মান ভালো হোক, ভালো স্বাস্থ্যসেবা পাক, রাস্তাঘাট ভালো রাস্তাঘাট হোক, তারা সুন্দর মতো চলাফেরা করবে। আর মোটা দাগে দুইটা জিনিস এদেশের মানুষ চায়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে বলি, একজন নাগরিক হিসেবে বলি, মানুষ চায় শান্তি এবং নিরাপত্তা, এই দুইটা জিনিস। আর হলো মৌলিক যে বিষয়গুলো আপনি বললেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। 48টা বিষয় যেখানে সামনে আনা হয়েছে, যেগুলি সনদের খসড়ায় ছিল, এগুলির বহির্ভূত মানে নতুন নাজিল হওয়া, আমার ভাই সহ আলোচক যিনি বললেন নাজিল হওয়া কিছু জিনিস নাজিল করা হয়েছে। আমি মনে করি এটা দীর্ঘদিনের যে মানুষের আকাঙ্ক্ষিত নির্বাচন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনটিকে আসলে এইখানে এই নির্বাচনে আমরা ফেসিস্ট আমলে যেটা দেখতাম, আমি সেটার সাথে তুলনা করছি না, কোনোটার সাথে তুলনা করছি না। শেখ হাসিনা দেখতাম যে একটা ইস্যুকে চাপা দেওয়ার জন্য আরেকটা জিনিস সামনে নিয়ে আসতো। তো এখন আমরা দেখলাম যে সব রাজনৈতিক দল দীর্ঘদিন আলোচনার পর একটা ঐক্যমতের জায়গায় এসছে, তারা সনদে স্বাক্ষরও করেছে। দু একটি দল স্বাক্ষর করেনি, এনসিপি তার মধ্যে একটি, তারা স্বাক্ষর করার কাছাকাছি ছিল। তারা স্বাক্ষর করার পর যে আমার ধারণা যে তারাও স্বাক্ষর করতেন, কিন্তু নতুন করে জটিলতা তৈরি করা এবং যেগুলি নিয়ে আলোচনা হয় নাই, যে আলোচনার টেবিলেও আসে নাই, যেগুলি ওনারা যে সনদটা স্বাক্ষর করেছে সব রাজনৈতিক দল, সেটার মধ্যেও ছিল না। এখন কিছু জিনিস এখানে ঢুকানো বা না, মানে আলোচনা বহির্ভূত, সনদ বহির্ভূত, এবং মানে এটা আমি মনে করি যে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং আমাদের যে আকাঙ্ক্ষিত নির্বাচন এবং মানে সেই নির্বাচনটিকে একটু আশঙ্কার মধ্যে ফেলে দেওয়া এবং জটিলতা তৈরি করা। আসলে আমরা কোনো জটিলতা চাই না। এদেশের মানুষ কিন্তু আসলে মোটা দাগে, এদেশের মানুষ খুব সহজ সরল। এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট বঞ্চিত, এই দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত, এই দেশের মানুষ শোষিত, এই দেশের মানুষ মানে জালিমদের শাসনের শিকার হয়েছে। আসলে তারা এইসব সংবিধান, আপনি সংবিধানের নামে, সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনটিকে প্রলম্বিত করবেন, নতুন করে জটিলতা তৈরি করবেন, এটাই দেশের মানুষ চায় না। আমরা চাই যে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সে নির্বাচনটির সাথে জনগণের হাতেই সাংবিধানিক সংস্কার সেগুলি জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক। গণভোট, সেদিন গণভোটের মাধ্যমে জনগণ তাদের রায় দিবে যে আসলে কোন সংস্কারগুলিকে ওনারা চান, কোনটি চান না। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। সরোয়ার তুষার, একটু আপনার কাছে জানতে চাই, আপনারা জুলাই সনদে কবে স্বাক্ষর করছেন? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলেছেন আজকে আমাদের একটা ফলাফল এসেছে, শেষ লাইনটুকু শুধু বলি, এজন্য আমরা ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। এক অর্থে বলা যায় যে আপনাদের হয়তো সন্তুষ্টি এসছে, ফলে আপনারা স্বাক্ষর কবে করছেন সেটা একটু জানতে চাইব। পাশাপাশি আরেকটি প্রশ্ন রাখতে চাই একই সাথে। নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি কোনো জোট করবে না। যদি একটু পরিষ্কার করতেন, ইতিহাসের দায় বলতে কি বোঝাতে চাইছেন? প্রথম কথাটা হলো যে সাইনিং এর ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে যে আমরা আগে বলেছি জুলাই সনদের টেক্সট দেখব, বাস্তবায়ন আদেশের টেক্সট দেখব, দেখার পরে যদি দেখি যে এখানে আইনি ভিত্তিটা নিশ্চিত করেছে, তাহলে আমরা সাইন করার কথা ভাববো। ডেফিনেটলি আমরা সাইন করতে চাই। এখন আমরা রিপোর্টটা তো আজকে দিয়েছে, আমরা এখনো পুরোপুরি
মানে দেখতে পারিনি, বাট এসেন্সটা আমরা বুঝতে পারছি, কারণ আমরা তাদের সাথে দেখাও করেছি, তারা আমাদেরকে বলেছেন এইভাবে যদি সরকার বাস্তবায়ন উদ্যোগ নেয় তাহলে আমি মনে করি যে আমাদের দল সাইন করবে, কারণ এখানে আইনি ভিত্তিটা নিশ্চয়তার রোডম্যাপটা খুব পরিষ্কারভাবে বলা আছে যে এইভাবে ইয়ে করা হবে, যেটা আসলে নতুন করে কিছু না। এখানে সেটা আপনার কমিশনই আলোচনাটা শেষ হয়েছিল যে এইভাবে হবে, আদেশ হবে, গণভোট হবে, তারপরে ডুয়েল রোল অফ দ্য পার্লামেন্ট। সেই ডুয়েল রোলের একটা রোলকে আপনি সংবিধান সংস্কার পরিষদ বলছেন, ঠিক আছে, আপনি নামের ব্যাপারে না হয় আলোচনা করা যাবে, কিন্তু ডুয়েল রোল অফ দ্য পার্লামেন্ট এখানে তো সবাই একমত হয়েছে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, এই জায়গায় সবাই একমত হয়েছে। এই প্রক্রিয়াটা যদি সরকার মানে ফলো করে, কারণ এখন বল, আমি বলেছি ওই প্রোগ্রামে আমিও ছিলাম, আমি বলেছি যে বল এখন সরকারের কোর্টে, সরকার যদি এই প্রক্রিয়া ফলো করে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে এনসিপি আর আপত্তি করবে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রাজশাহীর একটা সমাবেশে আমাদের আহ্বায়ক তিনি বলেছেন দুটো কথা, একটা হলো সংস্কার বিরোধী অবস্থা। আমাদের তো বলেছি আমরা ইলেকশনে জোট সমঝোতা এগুলোর ব্যাপারে আমরা মানে নেগেটিভ না, নেতিবাচক না, ডেফিনেটলি আমাদেরকে এবার নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করেই আপনার কারোর সাথে জোট কিংবা সমঝোতা করবো, আমরা করার কথা ভাববো। কিন্তু যদি বাংলাদেশ রাষ্ট্রের গুণগত রূপান্তর কিংবা সংস্কার বিরোধী পজিশন কারোর মধ্যে দেখা যায় তাহলে তাদের সাথে আমরা জোট বা সমঝোতা করতে পারি না, কারণ আমাদের খুব ফার্ম পজিশন হচ্ছে যে এই জিনিসগুলো এবার আমরা বাস্তবায়ন করে ফেলবো। জুলাই সনদ কিন্তু বাংলাদেশকে বেহেশত বানা ফেলবে না, কিন্তু এটা একটা অবশ্যই একটা বড় অগ্রগতি। হ্যাঁ, আমরা যেটুকু, কথাটা খুব পরিষ্কার, একটু আগে আমি বললাম যেটা আমরা আন্দোলন করে আদায় করেছি এটার জন্য পরে আবার আন্দোলন করতে চাই না, যেটা তত্ত্বাবধায়ক হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করে এসছে, এটা কনস্টিটিউশনালাইজ করেছেন একমাত্র আন্দোলন বাংলাদেশে এখনো পর্যন্ত, জুলাই সনদটাকে বাদ দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করে পেয়েছেন, সেটাকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে সাংবিধানিক স্বীকৃতি আছে ওই আন্দোলনের, সেইটাকে বাতিল করে দিয়েছে, মানে আবার আমাকে পিছিয়ে দিচ্ছে। এইটা যেন এটার ক্ষেত্রে না হয়, এটা হচ্ছে আমাদের পজিশন। এই কারণে আমরা হচ্ছে যাদের সুস্পষ্ট সংস্কার বিরোধী অবস্থান যদি আমরা দেখি যে সংস্কারের পথে কোনো রাজনৈতিক দল বা শক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে তাদের সাথে আমাদের ঐক্য হবে না। আর দ্বিতীয় কথা হলো ইতিহাসের দায়ভার, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি মনে করি যেখানে রাগ ঢাকের কিছু নাই। যাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যাদের মধ্যে অস্পষ্টতা আছে, যারা এখনো নিঃশর্তভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে যে ওই সময় আমাদের পজিশনটা ভুল ছিল, আমরা মানবতা বিরোধী অপরাধের সাথে সহযোগী হিসেবে ভূমিকা রেখেছি, এটা যারা স্বীকার করতে পারে না, আপনি যখন এখনো অনেক অস্পষ্টতা রাখেন যে 47 থেকে আজকে পর্যন্ত যত ভুল, এর মধ্যে আপনি সমস্ত কিছুকে ডাইলুট করে দিচ্ছেন। এখন ধরেন 47-এ জামায়াতের পজিশন একটা ভুল পজিশন ছিল, ওইটা ছিল এক ধরনের ভুল, আর 71-এ আপনার ভুলটা তো শুধু ভুল না, এটার জন্য বাংলাদেশের মানুষকে একটা গণহত্যার মুখে পড়তে হয়েছে। দুটো কি এক? তাহলে আপনাকে 71-এর ব্যাপারে ডেফিনেটলি আলাদা করে বলতে হবে, কিন্তু তারা সেটা বলছে না, তারা 47 এবং 71 দুটোকে এক জায়গায় করছে। এবং আবার পাশাপাশি আমি দেখেছি আমাদের সম্মানিত আমির সাহেব তিনি কিন্তু আবার এটাও বলেন আজকে যেটাকে ভুল মনে হচ্ছে কালকে সেটাকে ভুল নাও মনে হতে পারে। এই যে একদিকে আপনি একটা জিনিস বলেন তারপর আবার ঘুরিয়ে ফেলেন কথাটা, তখন বোঝা যায় যে কোথাও একটা মানে সুস্পষ্টভাবে আমি এটা বলতেছি না যে আমার ইতিহাসের অমুক সময়ে, আপনার তো অতীতের ঘানি টানার দরকার নাই। আজকে যে ছেলেটা জামায়াত ইসলাম করে বা যে ছেলেটা শিবির করে সে কেন 71 সালে ঘানি টানবে? কোনো দরকার নেই। সে কেন ওইটার ভুল কাজের জাস্টিফিকেশন দিতে থাকবে? তাদের একেবারে পার্ট, এবং আপনি জানেন যে তাদের পার্টির বড় একটা প্রভাবশালী অংশ বেরো হয়ে গেছিল এই প্রশ্নটা সেটেল না করার কারণে। এখন আমরা দেখতে পাচ্ছি, বোঝা যায় যে সমাজে যে চাপ আছে এটার ব্যাপারে, এই জন্য তারা ভুল হয়ে থাকলে, যদি ভুল হয়ে থাকে এই কথাগুলো বলতে বাধ্য হয়। কিন্তু আরো মানে আমার ধারণা ইলেকশন আসার আগে আগে তারা আরো পরিষ্কার করে কথাটা বলবে, এবং যদি তারা বলে কোনো যদি কিন্তু ছাড়া, এবং 71-এর কথা যদি পরিষ্কারভাবে বলে না, আমরা বলছি তারা বললে তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে, জামায়াত ইসলাম নিয়ে যে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে ওইটা আমরা করব না, তাদের সাথে আমাদের এক্সচেঞ্জ হবে, কোনো ক্ষেত্রে মিটিং হবে, কিন্তু ওই ইতিহাসের দায়ভার আমরা নেব না, মানে ওই জোট আপনারা করবেন না। জি, একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি খেয়াল করেছেন কিনা বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, নির্বিচারে গ্রেফতার সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলার আবেদন করেছেন একজন ব্রিটিশ আইনজীবী। একটু আপনার মন্তব্য জানতে চাই। আওয়ামী লীগ যে অভিযোগটা তুলছে, আওয়ামী লীগের যিনি দায়িত্বে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, গত কয়েকদিন আগে একটা দেখলাম ইন্টারভিউতে তিনি নিজেও স্বীকার করেছেন যে বাংলাদেশের মানুষের উপরে গত জুলাই মাসে তারা কি ধরনের অপরাধটা সংগঠিত করেছে। তো একটা কথা আছে যে মেরেও জিত কেঁদেও জিত। নিজ দেশের মধ্যে তাদের শাসনামলে যে হত্যাকাণ্ড, এই বিষয়গুলো এখন পর্যন্ত আপনি তাদের কাছ থেকে কোনো ধরনের অনুশোচনা, অনুতাপ, স্বীকার করে নেওয়ার কোনো প্রবণতাকে এখন পর্যন্ত দেখেছেন? দেখেননি। সুতরাং নিজ দেশের মধ্যে যারা এই ঘটনাগুলো সংগঠিত করলো সেটিকে ওভারলুক করে
আপনার কর্মীদের, আওয়ামী লীগের কর্মীদের কেউ কেউ নানা ধরনের অন্যায়মূলক কাজের মধ্যে শিকার হচ্ছে, এটা স্বীকার করি। রাষ্ট্র শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, নীরবতার কারণে তাদের অনেকেই নিরপরাধ। আওয়ামী লীগের কাঁধে লাশের বোঝা আছে, তাদের অসংখ্য কর্মীর বিরুদ্ধে হত্যাযজ্ঞে অংশগ্রহণ করার যেমন অভিযোগ আছে, আবার তাদের অসংখ্য নিরীহ কর্মীরাও আছে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছিল। আমরা কখনো কখনো দুটোকে এক করে ফেলি। কিন্তু আপনি দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটিয়েছেন, সেই ঘটনার জন্য আপনি কোনো ধরনের ফেস করবেন না, কোনো অনুশোচনা থাকবে না। আপনি বাইরে লবিস্ট নিয়োগ করে যে পদ্ধতিটি অনুসরণ করছেন, এবং ইতিমধ্যেই হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটা সংগঠনকে আপনি এখানে ব্যবহার করছেন, এই প্রবণতাগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারনাল ইস্যুতে আগেও চেষ্টা হয়েছে, যখন যুদ্ধ অপরাধীদের বিচার ইস্যুতে এদেরকে নিয়ে আসা হয়েছে, এবং আমরা তখন নাম দিয়েছিলাম মেসার্স অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠাট্টা করে অনেকেই বলতো, এখনও তাদের ভূমিকাটা দেখছি। আপনার উপরে যে টর্চারগুলো হচ্ছে, অভিযোগগুলো করছেন, হ্যাঁ আপনি সে অভিযোগ করতে পারেন, অনেক জায়গায় হচ্ছে। একই সাথে এই যে জুলাই মাসের যে ঘটনাগুলো, তার দায়টাও আপনাকে নিতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। সুতরাং আপনি শুধুমাত্র আপনার কর্মীদেরকে নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে এই কথা বলে আপনি নিশ্চয়ই যেমনি ন্যায় বিচার পাবেন না, একই সঙ্গে পাবলিক সেন্টিমেন্ট, ইন্টারন্যাশনাল কমিউনিটির সেন্টিমেন্ট, আপনি যেভাবে এটিকে ক্যাশ করতে চাচ্ছেন এবং ক্যাশ করে ভবিষ্যৎ পলিটিক্সটা করতে যাচ্ছেন, এটি ভুল সিদ্ধান্ত, ভুল। আবার যদি তারা সত্যিই কেউ সেরকমের হত্যার শিকার হয়ে থাকেন নিরপরাধ হিসেবে, সেটির বিচারও কি দেশীয় আদালতে হওয়া উচিত কিনা? অবশ্যই হওয়া উচিত। যে কোনো হত্যাকাণ্ড, সেটি আপনি একজন চূড়ান্ত অপরাধীকেও আপনি অনেকগুলো প্রসিডিউর মেনটেন করে কিন্তু তাকে ফাঁসির মুখোমুখি, বিচারের মুখোমুখি করেন। একজন শত্রুও কিন্তু আইনি পদ্ধতিতে নিরাপত্তা পাওয়ার অধিকার তার আছে। এখানে যারা আসছেন, আওয়ামী লীগের কর্মী বলেন বা আওয়ামী লীগের সমর্থক বলেন, অনেকের বিরুদ্ধে, অনেকের উপরে কখনো কখনো অন্যায়মূলক কতগুলো কাজের ঘটনা আমরা দেখি, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী এই জায়গাটায় জুলাইয়ের সময় এই হত্যাকাণ্ডের দায় মুক্ত, তাদের কোনো দায় নেই। সরকার হিসাবে শেখ হাসিনার সরকার, দল হিসাবে আওয়ামী লীগ এখানে জি, আমি দায়মুক্ত, এটা বলার কোনো সুযোগ। যেমন বাচ্চু, একটু আপনার কাছে জানতে চাই, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠানের কর্মকর্তা, আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যা তাদেরকে নির্বাচনে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। এটি নির্বাচন কমিশনে গিয়েও তারা প্রস্তাব দিয়েছে, এছাড়া বাইরেও বলেছে। জামায়াত বলছে বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, সেই তালিকা আমরাও দিতে পারতাম। এটিও তো সত্যি যে ব্যাংকগুলো তো আসলে সব রাজনৈতিক দলেরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো দলের নেতারা চালান। এভাবে কি সবাইকেই আসলে বাদ দিতে হবে কিনা নির্বাচন পরিচালনা? দেখেন, বাদ দেওয়া নেয়া এই দুটো বিষয়ের ক্ষেত্রে আপনার বিএনপি কিন্তু বলেছে নিরপেক্ষতার প্রশ্নে। বিএনপি কিন্তু যে বিষয়গুলি বলেছে, শুধু ইসলাম ব্যাংক আর ইর কথা বলে নাই, বিএনপি বলেছে বিচার বিভাগে, সরকারে, প্রশাসনে, সব জায়গায়, এবং গত নির্বাচনে যারা বিগত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে, প্রশাসনের নির্বাচনগুলিতে যারা দায়িত্ব পালন করেছে, অর্থাৎ বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ক্রেডিবল ইলেকশন। যে নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আন্তর্জাতিকভাবে, শুধু দেশের মানুষের কাছে না, আন্তর্জাতিকভাবে উনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, যে সারা পৃথিবীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন উনি উপহার দিতে চান। সেই কারণেই বিএনপি বলেছে। আসলে ইসলাম ব্যাংক, আপনারা জানেন যে কারা ইসলাম ব্যাংকটা চালান। আপনারা দেখেন ইসলাম ব্যাংকে যারা চাকরি করতেন, যারা ধরেন নিরপেক্ষ ছিলেন, আমি বলছি না যে যারা ফেসিজের দূষর ছিলেন, এরকম অনেকের চাকরি থেকে বিনা নোটিশে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। এবং একটি দলের সম্পূর্ণ যারা এখানে চাকরি করেন, একটি দলের তারা দল করেন, মোটা দাগে বলা যায়। সুতরাং সেই কারণেই বিএনপি বলেছে। বিএনপি কিন্তু বলে নাই যে আপনি অমুককে বাদ দিতে পারবেন না। বিএনপি কিন্তু বলেছে যে যদি সরকারের কাছে মনে হয় যে অমুক নিরপেক্ষ না, অন্য কোনো ব্যাংকের কেউ যদি নিরপেক্ষ না থাকেন, তাকে সরকারকে নিতে তো বলে নাই বিএনপি। বিএনপি বলেছে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, যারা কোনো দলের পক্ষ অবস্থান নেবে, এরকম
কাউকে যেন এখন জামাতের কেউ মালিক বলে যদি সেই ইসলামী ব্যাংক থেকে নিয়োগ নেওয়া না যায়, তাহলে বিএনপি মালিকানাধীন যেসব ব্যাংক আছে, বিএনপি মালিকানাধীন কোনো ব্যাংক যদি বিএনপি নেতাদের যদি থাকে জামাত সেটা তালিকা দিক তাদেরকে। আমরা তো বলছি না যে বিএনপির কাউকে নিতে হবে, আমরা তো বিএনপির কাউকে নিতে আমরা কখনো বলছি না। আমরা চাই নিরপেক্ষ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যাদেরকে নিলে হবে তাদেরকেই নেক। আমরা বিএনপির কোনো লোককে আমরা নিতে তো আমরা বলিনি। ওনাদের যদি মনে হয় যে অমুক ব্যাংকের অমুকরা বিএনপির, তাহলে ওনারা তালিকা দিতে পারেন। আমরা তো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি জনগণের দল, বিএনপি কিন্তু জনগণের শক্তিতে বিশ্বাসী। বিএনপি চায় না যে জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করবে সেখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে। জি, আমরা সেটি বুঝতে পারছি। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শকেই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।